এইচআরডব্লিউর সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে বক্তব্যটা দিছেন, সেই বক্তব্যটা সত্যিকার অর্থে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য খুবই উদ্বেগজনক বিষয়। আমি পরিপূর্ণ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে পড়ে শোনাবো। তার আগে সেই বিজ্ঞপ্তির মাঝখানে দুইটা লাইন আগে আমি আপনাদেরকে পড়ে শোনাই, যে দুইটা লাইন আমার কাছে খুবই উদ্বেগজনক বিষয় বলে মনে হয়েছে। এখানে বলা হয়েছে, তাদের বিদেশি সরকার ও জাতিসংঘকে স্পষ্ট করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করার উপরই জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশিদের অংশগ্রহণ নির্ভর করবে। ভালো করে খেয়াল করুন, এই বিষয়টা আমার কাছে খুবই উদ্বেগজনক বিষয় লাগছে, যে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করার পরই জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশিদের অংশগ্রহণ নির্ভর করব এর উপর। যদি বর্তমান সরকার এটা করতে ব্যর্থ হয়, এই যে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের জবাবদিহি করতে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশিদের অংশগ্রহণ কিন্তু সেটাও ব্যর্থই হবে। এখানে সে কথাই বলা হয়েছে। আমি এখন আপনাদেরকে এইচআরডব্লিউর সংবাদ বিজ্ঞপ্তিটা পড়ে শোনাই। শেখ হাসিনা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের বিষয়ে তারা যে কথাগুলো বলছেন, পরিপূর্ণ শুনলে আপনারাও বুঝতে পারবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এইচআরডব্লিউর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে যে ভীতি, দমন, পীড়ন ও গুমের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটত, তার কিছুটা অবসান ঘটেছে বলে মনে হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার কথিত রাজনৈতিক বিরোধীদের দমনে নির্বিচার আটক করছে। মানবাধিকার সুরক্ষায় তারা এখনও কাঠামোগত সংস্কার আনতে পারেনি। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, মানবাধিকার ভিত্তিক গণতন্ত্র গড়ার আশায় 1 বছর আগে যারা শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিল, তাদের সেই আশা এখনও পূরণ হয়নি। মীনাক্ষী গাঙ্গুলি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেন এক জায়গায় আটকে আছে। একদিকে সংস্কারবিহীন নিরাপত্তা বাহিনী, অন্যদিকে মাঝে মধ্যে সহিংস ধর্মীয় কঠোরপন্থী এবং এমন কিছু রাজনৈতিক গোষ্ঠীকে সামলাতে হচ্ছে যারা বাংলাদেশিদের অধিকার রক্ষার চেয়ে শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বেশি আগ্রহী। এই লাইনটা একটু নোট করা উচিত। যারা বাংলাদেশিদের অধিকার রক্ষার চেয়ে শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বেশি আগ্রহী। এটা কে বলতেছে? জাতিসংঘের হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। এই বিষয়গুলো একটু মনে রাখবেন। এদিকে সরকার বিপুল চ্যালেঞ্জের মুখোমুখি, যেমন উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা, মব ভায়োলেন্স, রাজনৈতিক সহিংসতা এবং রাজনৈতিক দল ও অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর, বিশেষ করে নারী অধিকার, সমকামী, উভকামী ও ট্রান্সজেন্ডার ব্যক্তিবিরোধী ধর্মীয় কট্টরপন্থীদের হাতে সাংবাদিকদের হয়রানি উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। 26 ও 27 জুলাই রংপুর জেলায় হিন্দু সংখ্যালঘুদের অন্তত 14টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত করেছে একদল উচ্ছৃঙ্খল জনতা। আর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রয়েছে। গত 16 জুলাই গোপালগঞ্জের বিষয়টিও বলা হয়েছে এখানে। গত 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও বর্তমানে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষে 5 জন নিহত হন। গত বছরের গণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাধ্যমে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি। অতীতের দলীয় পক্ষপাত দুষ্ট আচরণের পুনরাবৃত্তির মতোই পুলিশ পরে নির্বিচার শত শত কথিত আওয়ামী লীগ সমর্থককে আটক করে। 8400 জনের বিরুদ্ধে 10টি হত্যা মামলা করে। এই মামলায় আসামিদের বেশিরভাগই অজ্ঞাত ব্যক্তি। তবে সরকার গণগ্রেপ্তারের অভিযোগ নাকচ করেছে। দমনমূলক বিশেষ ক্ষমতা আইনের অধীনে
শত শত মানুষকে আটক করা হয়ে থাকতে পারে। এই আইনে অভিযোগ ছাড়াই যে কাউকে আটক করা যায়। আগের সরকার ভিন্ন মত দমনে এই আইন ব্যবহার করেছিল। এছাড়া গত ফেব্রুয়ারিতে অপারেশন ডেভিল হান্ট নামের অভিযানে ৮,৬০০ জনের বেশি মানুষকে ধরপাকড় করা হয় বলে জানা গেছে, যাদের অনেকে আওয়ামী লীগের সমর্থক বলে অভিযোগ। গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অনেকেই নির্বিচার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটক করা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার শাসনামলের নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন, তাদের খুব কম সংখ্যক ব্যক্তির বিরুদ্ধেই সরকার মামলা করেছে। নিজেদের সময়কালের পরেও যাতে মানবাধিকার রক্ষা সহায়ক হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারের নির্বিচার আটক বন্ধ করা উচিত। বিশেষ করে বিচার শুরু হওয়ার আগে আটক রাখা যে নিয়ম নয়, বরং ব্যতিক্রম, এই বিষয়টি তাদের নিশ্চিত করা উচিত। নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য গুরুতর অপরাধে অভিযুক্ত, তাদের বিচারকে সমর্থন করার মধ্য দিয়ে দায়মুক্তি দেওয়া বন্ধ করা উচিত। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা খাতের সংস্কার শুরু করা উচিত, যার মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করা অন্যতম। নারীর অধিকার ও নারীদের পূর্ণ প্রতিনিধিত্বকে অগ্রাধিকার দেওয়া উচিত। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বিদেশি সরকার ও জাতিসংঘকে এই অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা উচিত। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এটা করা যেতে পারে। সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত বাংলাদেশ ত্যাগ করা ব্যক্তিদের মধ্যে যাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তাদের বিচার করা। প্রয়োজনে এক্ষেত্রে সর্বজনীন বিচার ব্যবস্থাকে ইউনিভার্সাল জুরিসডিকশন কাজে লাগানো যেতে পারে। তাদের বিদেশি সরকার ও জাতিসংঘকে স্পষ্ট করতে হবে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করার উপরই জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশিদের অংশগ্রহণ নির্ভর করবে। সম্মানিত দর্শক, পরিপূর্ণ সংবাদ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে পড়ে শোনালাম। তার মধ্যে গোপালগঞ্জের ঘটনা, রংপুরের ঘটনা, সংখ্যালঘু আরও নানান ঘটনা উঠে এসেছে। কিন্তু প্রথমে আমি যেটা বললাম এবং শেষে যেটা বললাম, যে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করার উপরই জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশিদের অংশগ্রহণ নির্ভর করবে। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন।